নমস্কার, আমি সুবর্ণ গোস্বামী, রাইজিং ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। একটা সুখবর আমরা আগেই পেয়ে গিয়েছি এই নতুন নবনির্বাচিত সরকার গঠন হওয়ার পরেই, যে আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের যিনি আত্মসহায়ক ছিলেন, সেই চন্দ্রনাথ রথ, তাকে যারা হত্যা করেছিল, সেই অভিযুক্ত তিন খুনিকে, অভিযুক্ত তিন শার্প শুটারকে উত্তরপ্রদেশ থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের গতকাল বারাসত আদালতে তোলাও হয়েছে এবং তারা 13 দিনের পুলিশি হেফাজতে গেছে। এবং গতকালই আরও একটা সুখবর কিন্তু উঠে এসেছে, বেরিয়ে এসেছে, যে আমাদের ওই প্রাক্তন রাজ্য সরকার, সেই প্রাক্তন রাজ্য সরকারের প্রাক্তন দমকল মন্ত্রী যিনি ছিলেন, সেই সুজিত বসু, লেকটাউনের সুজিত বসু, লেকটাউনে যিনি এগরোল বেচতেন বলে আমরা খবর পাই, সেই সুজিত বসু আজকে যার কোটি কোটি টাকার সম্পত্তি, শয়ে শয়ে কোটি টাকার সম্পত্তি তার, সেই সুজিত বসুকে আজ গ্রেপ্তার করেছে ইডি। আজ মানে গতকাল দীর্ঘ 10.5 ঘন্টার জেরা করা হয়েছে তাকে, প্রায় 11 ঘন্টা, এবং তারপর বিশেষ কিছু অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে তারা। অভিযোগ কি ছিল? মূল অভিযোগ ছিল পুরসভায় চাকরি দুর্নীতি মামলা। এই পুরসভায় যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেটি কিন্তু অত্যন্ত বড়সড় প্রশ্ন চিহ্নের সামনে চলে এসেছিল। অভিযোগ উঠেছে যে প্রায় 329 জনের চাকরি, তিনি যখন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু, ইনি কিন্তু তারও আগে ছিলেন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান, এবং সেই দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান থাকাকালীন তিনি প্রায় 329-30 জনকে চাকরি দিয়েছিলেন। সেটা খুব অনৈতিকভাবে দেওয়া হয়েছিল বলেই কিন্তু সেই অভিযোগ উঠে আসে। এবং সেই 330 অ্যাকচুয়ালি, সেই 330-29 জনের মধ্যে 150 জনের চাকরির ক্ষেত্রে কিন্তু অভিযোগ উনি সরাসরিভাবে যুক্ত। ইডি কিন্তু এর মধ্যে অনেকবার সুজিতবাবুকে তলব করেছিল, কিন্তু সুজিতবাবু যে কোনোভাবেই হোক, জানেন পয়সা কড়ির মারাত্মক তার শক্তি, পয়সা কড়ি, বাহুবল বলুন, সব কিছুতেই কিন্তু তার শক্তি মারাত্মক, এবং সেই শক্তি খাটিয়েই, সেই বাহুবল খাটিয়েই কিন্তু তিনি এতদিন এই ইডির তলব এড়িয়ে চলছিলেন। কিন্তু ফাইনালি গতকাল তিনি ইডির তলবে সাড়া দিতে বাধ্য হন। তিনি তার লয়ার সহ সেখানে হাজির হন একদম সকালবেলাতেই। তারপরই তাকে ম্যারাথন জেরা শুরু হয় ইডির দপ্তরে, এবং রাত্রিবেলা তাকে গ্রেপ্তার করা হয়। কারণ অভিযোগ উঠেছে যে ইডির সেই যে জেরা প্রক্রিয়া বা ইডির যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড বা জেরাতে তার উত্তর অত্যন্ত অসংলগ্ন এবং একটার সাথে আরেকটার কোনো মিল পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, তিনি ইডির ওই যে আধিকারিকরা আছেন বা ছিলেন, বা যারা প্রশ্ন করছিলেন, জেরা করছিলেন, তাদের সঙ্গে অসহযোগিতা করেছেন। এই এত কিছু অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাকে কালকে গ্রেফতার করা হয়েছে। এরপর এটাও জানা গেছে যে তিনি নাকি রাত্রের দিকে অসুস্থ বোধ করেছেন, তার শ্বাসকষ্ট হচ্ছে, যেটা আমরা দেখে এসেছি এই চোর সরকারের যারা আজ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন, বিভিন্ন অভিযোগে বিভিন্ন কারণে যারা গ্রেপ্তার হয়েছেন, সে মদন মিত্র থেকে শুরু করে বলুন, আপনি সুদীপ বাবু বলুন, বা যে কোনো কেউ, সবাই কিন্তু ঠিক তারপরেই, গ্রেপ্তারির পরেই অসুস্থ হয়ে পড়েছেন। এই অসুস্থতা আসলে ঠিক কি, আসলেই কিনা এটা আমাদের জানা নেই, কিন্তু অদ্ভুতভাবে কিন্তু তারা সকলেই গ্রেপ্তারির পরে অসুস্থ হয়ে পড়েন। আর একদম রাত্রিবেলা ওনার স্ত্রী সেই কিছু ওষুধ, এবং উনি যে ওষুধগুলো নিয়মিত খেতেন, সেই ওষুধ এবং রাতের খাবার নিয়ে হাজির হয়েছিলেন তার স্ত্রী সিজিও কমপ্লেক্সে, সেই ইডির অফিসে। এখন বিষয়টা হচ্ছে কি, প্রথম জীবনে উনি একদম শুরুর দিকে, তখনও তিনি রাজনীতিতে আসেননি, খবর উঠে আসে যে তিনি নাকি লেকটাউনে শুধুমাত্র একজন মামুলি, একদম ছাপোষা একজন এগরোল চাউমিন বিক্রেতা ছিলেন। যেমন আমাদের বীরভূমে কেষ্ট ছিলেন অনুব্রত মণ্ডল, উনি সেখানকার বাজারে মাছ বিক্রি করতেন বলে আমরা জানি। কিন্তু কি এমন হলো যে তৃণমূল সরকার আসার পর 2011 সেই মে মাসে তৃণমূল সরকার আসার পর থেকে এদের এইরকম উত্থান হলো?
কি মাছ অনুব্রত বেচেছিলেন? তিমি মাছ। তিমি মাছ বেচেছিলেন, যে তিনি তিমি মাছ বেচে আজকে এই জায়গাতে পৌঁছে গিয়েছিলেন, এত কোটি কোটি টাকার সম্পত্তি পেয়েছিলেন। ঠিক একই রকমভাবে এই সুজিত বসু যদি এগরোল এবং চাউমিন বেচার ব্যবসা করতেন, সেই 2011 মে মাসের পর তৃণমূল সরকার আসার পর কি এমন এগরোল চাউমিন তিনি বেচলেন যে তার এরকম শয়ে শয়ে কোটি টাকা তার সম্পত্তি হয়ে গেল। ইডির আরও একটা অভিযোগ এখানেই, যে তার সম্পত্তির সাথে কিন্তু তার আয়ের সেই একটা সামঞ্জস্য, সেটা কিন্তু তারা কিছুতেই পাচ্ছে না, এবং সেটা নিয়েও কিন্তু ইডি আধিকারিকরা তাকে প্রশ্ন করেছেন। আরও বিষয় হচ্ছে যে এই যে 150 জনের চাকরি, এর মধ্যে কিন্তু বিষম অভিযোগ উঠে এসেছে যে টাকা পয়সার দেওয়া নেওয়া তো হয়েছেই, টাকা পয়সার বিনিময়ে চাকরি বিক্রি করা তো হয়েছেই। শুধু তাই নয়, এখানেও অনুব্রত সঙ্গে আরও একটি মিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে কিছু কিছু ক্ষেত্রে নাকি এই যারা চাকরি প্রার্থী ছিলেন, এই চাকরি প্রার্থীদের জমির বিনিময়ে কিন্তু তাদের চাকরি দেওয়া হয়েছে, এই অভিযোগও উঠেছে, যেমন অনুব্রতর ক্ষেত্রেও উঠেছিল। সুতরাং এই এতগুলো অভিযোগের ভিত্তিতে যখন সুজিতবাবুকে গ্রেফতার করা হলো, খুব স্বাভাবিকভাবেই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, শুভেন্দু অধিকারীর সরকার, এই বর্তমানে নবনির্মিত নবগঠিত ভারতীয় জনতা পার্টির এই সরকার কিন্তু কোনো দুর্নীতিবাজকে ছেড়ে কথা বলবে না। অনেকেই বলেছেন বা আগে বলতেন যে কিছু হবে না, তৃণমূল বিজেপি এর সেট আপ হয়ে যাবে, কোনো কিছু সব কিছু চাপা পড়ে যাবে, ধামাচাপা পড়ে যাবে। আজকে তাদেরকে আমরা প্রশ্ন করছি, আমি প্রশ্ন করছি যে দেখছেন তো, ইডি কিন্তু কিছু ভুলে যায়নি, এবং ডেফিনেটলি আমারও যে কখনো মনে হয়নি সে কথা তা নয়, কিন্তু ধৈর্য ধরাটা একটা বড় বিষয়, ধৈর্য ধরে পুরো খেলাটা দেখা একটা বড় বিষয়। এখানে আপনারা দেখতে পাবেন যে ইডি কিন্তু এখনও সেই আস্তে আস্তে জালটা কিন্তু গুটিয়ে আনছে। সুজিত বসু অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, অত্যন্ত প্রভাবশালী বিধায়ক ছিলেন তিনি, অত্যন্ত প্রভাবশালী বিধায়ক ছিলেন তিনি। এত সহজে কিন্তু তাকে ধরা বা তার উপরে কোনো অ্যাকশন নেওয়া অতটা সহজ ছিল না। যে কোনো ক্ষেত্রেই হোক, উনি ওই যে বললাম না, সেই অর্থবল অথবা বাহুবলে তিনি কোনো না কোনোভাবে সেই সমস্ত এড়িয়ে যাচ্ছিলেন। কিন্তু পালিয়ে কতদিন থাকা যায়, কে কতদিন কোথায় পালিয়ে থাকবে, ধরা তো পড়তেই হবে। পাপের যে ঘোড়া তাদের পূর্ণ হয়ে গিয়েছে, এটা তো তাদের মানতে হবে। পাপ তো বাপকেও ছাড়ে না, তাই না? তো ঠিক একই রকমভাবে আজকে কিন্তু ইডির হেফাজতে প্রাক্তন দমকল মন্ত্রী এবং প্রাক্তন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান সুজিত বোস। এখন দেখতে থাকুন আরও যারা রাঘব বোয়াল, অনেকে বলছেন মানে সুজিত বোসও কিন্তু নাকি চুনোপুটি, এটা নাকি অনেকে বলছেন। তো সেই চুনোপুটির আকৃতি, চুনোপুটির ব্যাপ্তি যদি এরকম হয়, তাহলে রাঘব বোয়ালদের কীরকম হবে? আমাদের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই খবর পাওয়ার পর গতকাল রাতে ঘুম হওয়াটা তার খুব মুশকিল হয়েছে, আমি নিশ্চিত এই বিষয়ে। এবং শুধু তো প্রাক্তন মুখ্যমন্ত্রী নন, তার ভাইপোর কি খবর? কোথায় লুকোবেন এবার তিনি? নিশ্চয়ই তিনি সিঁদুরে মেঘ দেখছেন, এখন দেখতে তিনি বাধ্য। ভাইপোর দুর্নীতিও তো কম নয়। আমরা সবাই জানি যে সমস্ত ফিল্মি তারকারা এই দলটিতে এসে জুটেছিলেন, তারা সবাই কিন্তু সুর করে আবার নিজের জায়গায় ফিরে যেতে চাইছেন। তার মধ্যে যেমন আছেন রাজ চক্রবর্তী, যেমন আছেন দেব, সবাই যে সমস্ত সেই টলিউডি নায়ক নায়িকারা ছিলেন, তারা কিন্তু সবাই যে যার নিজের জায়গায়, কেউ অভিনয়, কেউ ডিরেকশনে, সবাই ফিরে যেতে চাইছেন। কিন্তু তাদেরও কি মনে ভয় নেই? নাকি তারা এমনি শুধু চলে যেতে চাইছেন? একদম ডুবে গেছে নৌকোটা ডুবে গেছে। আর ডুবন্ত নৌকোয় বা ডুবে যাওয়া নৌকোয় কে কতক্ষণ থাকবে? সম্প্রতি আপনারা দেখেছেন 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুর ছবির সামনে দাঁড়িয়ে উনি বাম কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন এবং অন্যান্য সব দলকে আহ্বান জানিয়েছেন যে আরও একটা শক্তপোক্ত জোট গড়ে যেন এই ভারতীয় জনতা পার্টির সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় এই রাজ্যে। কিন্তু ইন্ডি জোটের অবস্থা কি আপনারা আগেই দেখেছেন, এখনও দেখছেন। আবার নতুন করে জোট, আবার নতুন করে সেই গঠবন্ধন কা সরকার।
সরকার তো ছেড়ে দিন, এই জোটটাও কি করে তৈরি হয় এ নিয়ে সন্দেহ, এটা 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 নিয়ে কোনো প্রশ্নই নেই। মানে এই জোট নয়, অনেকেই বলছেন এটা হয়ে যাবে জট যদি আদৌ কোনোদিন হয়। যদিও সিপিআইএম এর পক্ষ থেকে কিন্তু প্রথমে শতরূপ ঘোষ এবং পরে মোহাম্মদ সেলিম কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এই অলীক কল্পনা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনি বেরিয়ে আসুন, এই অলীক কল্পনা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বেরিয়ে আসুন, এটা কোনোদিন সম্ভবই নয়। এই চোর দলের সঙ্গে কে আসবে? একটা আলুর বস্তায় একটা পচা আলু কে নিতে চাইবে? সবটাই তো পচে যাবে তাহলে। তাই অবস্থা কিন্তু খারাপ থেকে আরো 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 খারাপের দিকে যাচ্ছে। এবং এটা ওই প্রাক্তন সরকার, সেই তৃণমূল, সেই তোলামূল, সেই চোর দলের সবাই কিন্তু বুঝতে পারছেন। আর এই বুঝতে পারছেন বলেই এখন হাহাকার এবং পালিয়ে যাওয়ার ট্রেন্ড তৈরি হয়ে গিয়েছে। দেখা যাক এই ট্রেন্ড কত দূর চলে, আর এই ট্রেন্ড তাদের কত দূর বাঁচাতে পারে। আপনারা দেখবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত এই বিষয়ে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই সঙ্গে রাখবেন রাইজিং ইন্ডিয়াকে, কারণ ये नया भारत है, ये नया पश्चिम बंगाल है, ये घुसेगा भी और मारेगा भी। जय हिंद।